এরপরে আমরা চলে আসছি যে এনভায়রনমেন্ট প্রোটেকশন নিয়ে কিছু সামিটের কথা। তোমরা মোটামুটি রেডি আছো? তাহলে এরপরে আসছি আমরা সামিট গুলোর কথা। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোমে হয়েছিল 1972। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোম 1972। এক্ষেত্রে কি থাকে যে তোমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিল যে আর্থ সামিট কবে হয়েছিল। তা আর্থ সামিট হয়েছিল 1992 সালে ব্রাজিলে, রিও ডি জেনেরোতে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্নগুলো তার মধ্যে সবচেয়ে কমন হলো আমাদের আর্থ সামিট। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট স্টকহোম, এই স্টকহোমে 1972 সালের পরেই কিন্তু সারা বিশ্ব জুড়ে এনভায়রনমেন্ট যে পরিবেশ সচেতনতা সেটা জাগ্রত হয়েছিল। তাহলে 1972 সালে স্টকহোম, এটা দিয়ে সূত্রপাত। এরপরে 1992 সালে আরেকটা ইম্পর্টেন্ট রয়েছে রিও ডি জেনেরো। এছাড়া 1971 সালে রামসার কনভেনশন। রামসার কনভেনশনে কি করা হয়েছিল যে ওয়েটল্যান্ড, জলাভূমি যেগুলো রয়েছে তাদের কিভাবে ব্যবহৃত হতে পারে তারা, বা তাদের যে প্রোটেকশন বা কনজারভেশন কিভাবে করা যেতে পারে তার উপরে আলোচনা হয়েছিল। তাহলে তিনটে সামিটের কথা আমরা পড়লাম। একটা হলো ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, দ্যাট ইজ 1972 স্টকহোম। দেন 1992 আর্থ সামিট অ্যাট ইন রিও ডি জেনেরো, ব্রাজিল। এবং তারপরে রামসার কনভেনশন। ঠিক আছে, রামসার কনভেনশন 1971 সালে, আমাদের 1971 সালে। এর পরের যে কনভেনশনটা সেটা হলো মন্ট্রিয়াল প্রোটোকল। মন্ট্রিয়াল প্রোটোকল একটা সিরিজ অফ ডিসকাশনস, সেটা ফাইনালাইজড হয়েছিল 1987 সালে। 1987 সালে এই মন্ট্রিয়াল প্রোটোকল কি বলেছিল যে ওজোন ডিপ্লিটিং সাবস্টেন্স, আমরা জানি যে স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের যে বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তরটা রয়েছে ট্রোপোস্ফিয়ারের উপরে, তার ঊর্ধ্বসীমায় যে ওজোনোস্ফিয়ার রয়েছে সেটা কি করছে, ইউভি রেড থেকে মানব জাতিকে মানে পৃথিবীকে প্রোটেক্ট করছে। তা সেক্ষেত্রে এমন ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্সেস রয়েছে পৃথিবীতে, সেই ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স গুলোর সম্পর্কে তাদেরকে, ঠিক আছে, যেগুলো এয়ার কন্ডিশন, ফায়ার এক্সটিংগুইজার বা ফ্রি যেগুলোর থেকে বার হয়, সেই জিনিসগুলোকে কিভাবে কন্টেইন করা যাবে, আটকানো যাবে, তার উপরে আলোচনা হয়েছিল মন্ট্রিয়াল প্রোটোকল, যেটা ফাইনালাইজড হয়েছিল 1987। তাহলে আমরা চারটে সামিটের কথা বললাম। রামসার কনভেনশন 1971, আর্থ সামিট 1992 কোথায় হয়েছিল, রিও ডি জেনেরো। ইউনাইটেড নেশনস কনফারেন্স অন হিউম্যান এনভায়রনমেন্ট, এটা হচ্ছিল স্টকহোম 1972, এবং মন্ট্রিয়াল প্রোটোকল যেটা ফাইনালাইজড হয়েছিল 1987 সালে। এখান থেকে সাধারণত এই চারটের থেকে একটা প্রশ্ন কিন্তু করা হয়েই থাকে। রামসার কনভেনশন কিসের উপরে ভিত্তি করা ছিল, রামসার কনভেনশন কবে হয়েছিল, তারপর আর্থ সামিট কবে হয়েছিল বা আর্থ সামিট কোথায় হয়েছিল, মন্ট্রিয়াল প্রোটোকলের আলোচ্য বিষয় কিসের উপর ছিল বলে চারটে অপশনকে দিয়ে দিল। এখানে আমরা অবশ্যই হবে ওডিএস এর উপরে, অর্থাৎ ওজোন ডিপ্লিটিং সাবস্ট্যান্স কে দিয়ে, অর্থাৎ ওজোনোস্ফিয়ার রিলেটেড হলো মন্ট্রিয়াল প্রোটোকল। ঠিক আছে, ভারতবর্ষে, ঠিক আছে, ভারতবর্ষে কতগুলো রামসার সাইট রয়েছে এটা কেউ বলতে পারবে? ভারতবর্ষে কতগুলো রামসার সাইট রয়েছে? ভারতবর্ষে 91টা অ্যাজ পার রামসার কনভেনশন সাইট রয়েছে, 91টা সাইট রয়েছে। নবনীতা পারফেক্ট। এটা কিন্তু সবচেয়ে বেশি হলো এশিয়ার মধ্যে এবং সারা বিশ্বে এটা হলো তৃতীয়। তাহলে রামসার কনভেনশনে রামসার সাইট ভারতবর্ষে রয়েছে 91টা। ঠিক আছে, এরপরে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট, আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972 সালে ভারতবর্ষে সূত্রপাত হয়েছিল। তাহলে দেখো 1971 সালে রামসার কনভেনশনের মধ্য দিয়ে ওয়েটল্যান্ড কনজারভেশন, তারপরে 1972 সালে স্টকহোম, এবং 1972 সালে ভারতবর্ষে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট এলো। এবং এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষে অনেকগুলো ডেফিনিশনস এলো, বাফার এরিয়া, কোর এরিয়া, সবকিছুকে ডিফাইন করা হলো। ভারতে যে অ্যান্টি পোচিং অ্যাক্টিভিটিস গুলোকে ডিফাইন করা হলো, এই যে বিভিন্ন সেন্সাস চালু করা হলো, এবং কনজারভেশন অফ অ্যানিমালস কে স্টার্ট হলো। ঠিক আছে, এবং তখন তার পরবর্তীতে 1973 সালে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে রয়েছে, হুইচ ইজ দ্য আর্লিয়েস্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া, সেখান থেকে ভারতে প্রজেক্ট টাইগারের সূত্রপাত হলো 1973 সালে। তাহলে 1972 সালে ভারতবর্ষে বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন হলো। এরপর 1973 সালে জিম কর্বেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে, যেটা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক এবং যেটা আগে হেইলি ন্যাশনাল পার্ক নামে পরিচিত ছিল, সেখানে প্রজেক্ট টাইগার শুরু হলো।
ঠিক আছে। এবং প্রজেক্ট টাইগারের মধ্য দিয়ে তখন বলা হতো যে কোর বাফার স্ট্র্যাটেজি, অর্থাৎ কোর এরিয়া, বাফার এরিয়া, এগুলো আমাদের ডিটেলসে কিচ্ছু করার না। এরপরে হবে যে তোমাদের জন্য আমার যেটা প্রশ্ন, যে প্রজেক্ট টাইগার তো আমরা জানলাম, প্রজেক্ট প্রজেক্ট এলিফ্যান্ট কত সালে প্রজেক্ট এলিফ্যান্ট ভারতবর্ষে চালু করা হয়েছিল? ইন হুইচ ইয়ার প্রজেক্ট এলিফ্যান্ট ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া? ইন হুইচ ইয়ার প্রজেক্ট এলিফ্যান্ট ওয়াজ স্টার্টেড ইন ইন্ডিয়া? কেউ বলতে পারবে প্রজেক্ট এলিফ্যান্ট ভারতবর্ষে কবে চালু করা হয়েছিল? 1992. 1992 is the year when Project Elephant was started in India. ঠিক আছে, 1992। এরপর 1992 সকলেই লিখে ফেলেছো। 1992 প্রজেক্ট, তাহলে 1972 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন, তারপরে 1973 সালে প্রজেক্ট টাইগার এবং প্রজেক্ট এলিফ্যান্ট কবে? 1992 সালে। আমরা জানি যে 2022 সালে ভারতবর্ষে প্রজেক্ট চিতার সূত্রপাত হয়ে থাকে। প্রজেক্ট চিতার সূত্রপাত হয়ে থাকে কুনো ন্যাশনাল পার্ক, মধ্যপ্রদেশে। এই আমাদের প্রাইম মিনিস্টার, রেসপেক্টেড প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার, তার ড্রিম প্রজেক্ট ছিল প্রজেক্ট চিতা। এবার প্রশ্নটা হলো একটু কঠিন প্রশ্ন, যে প্রজেক্ট, তুমি জয়িতা, আমরা এগিয়ে গেছি একটু, জাস্ট এর মধ্যে যদি থাকো, ভারত থেকে কবে, as per the report published by United Nations Environment Program, when did cheetah become extinct? ভারত থেকে কবে বিলুপ্ত হয়েছিল, কত সালে? কত সালে ভারত থেকে চিতা বিলুপ্ত হয়েছিল? কত সালে ভারত থেকে চিতা বিলুপ্ত হয়েছিল? কোন আইডিয়া তোমাদের? ভারত থেকে কবে চিতা বিলুপ্ত হয়েছিল? এনি আইডিয়া? ওকে, নো আইডিয়া। 1952 ইজ দ্য ইয়ার, যে সময় ভারতবর্ষে, এক্স্যাক্টলি ভারতবর্ষে লাস্ট চিতার সন্ধান পাওয়া গেছিল। এবং তারপরে 1952 সাল ইজ অফিসিয়ালি, যে 1952 কে মার্ক করা হয়ে থাকে ভারত থেকে এই চিতা বিলুপ্ত হয়ে যাওয়ার ইয়ার হিসাবে। ঠিক আছে। এরপরে আমরা পশ্চিমবঙ্গের একটা প্রশ্ন আমরা রাখছি, যেটা হলো যে পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি রয়েছে? অপশন স্যার 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 18 থেকে 19। 11 থেকে 12, 13 থেকে 14, 15 থেকে 16, 18 থেকে 19 কত শতাংশ বনভূমি রয়েছে মোট এলাকার? সঙ্গীতা বলছে 11 থেকে 12, আর কেউ? পায়েলও বলছে 11 থেকে 12, আর কেউ? পশ্চিমবঙ্গে কত শতাংশ বনভূমি রয়েছে? যেহেতু কেউ উত্তর দিচ্ছে না, মনে করছি যে অন্য কোনো গুগল টুগল দেখো না কেউ, জানলে সবসময় ইমিডিয়েটলি করবে। 13.8, around 14% পশ্চিমবঙ্গে বনভূমি রয়েছে, which is much lower than the national average. সুতরাং দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরে তোমাদেরকে আমি একটা প্রোভাইড করছি, যেটা তোমরা আজকে নোটের মধ্যে পেয়ে যাবে, যে পশ্চিমবঙ্গে যে জাতীয় উদ্যান, আচ্ছা পশ্চিমবঙ্গে জাতীয় উদ্যান কটা রয়েছে? এটা যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি, জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গে কটা রয়েছে? পশ্চিমবঙ্গে ন্যাশনাল পার্ক কটা রয়েছে? ওকে, এক্সেলেন্ট, ছটা। ওকে, ভেরি গুড, তাহলে ছটা কি কি, এটা কি কেউ বলতে পারবে? এগুলো একদম ঠোঁটস্থ থাকতে লাগবে যে কোনো পরীক্ষার জন্য। এই ছটা কি কি? এই ছটা কি কি? আমি একদম উত্তর থেকে যদি শুরু করি, পশ্চিমবঙ্গে ছটা ন্যাশনাল পার্ক কি কি রয়েছে? জাস্ট উত্তর থেকে আমি বলছি, সুন্দরবন, নেওয়া ভ্যালি বলে কোনো ন্যাশনাল পার্ক নেই। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক একটি রয়েছে।
উত্তর থেকে যদি শুরু করি, এরকম ভাবে হ্যাফাজার্ডলি পড়ো না, উত্তর থেকে যদি শুরু করি, সবচেয়ে উপরে হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। সিঙ্গলিলা ন্যাশনাল পার্কের পরে তারপরে আসছে নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, তারপরে গরুমারা ন্যাশনাল পার্ক, তারপরে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, মাঝখানে একটা রয়েছে বক্সা টাইগার রিজার্ভ, তারপরে রয়েছে সুন্দরবন ন্যাশনাল পার্ক। এই কারণে আমি উত্তর থেকে দক্ষিণে একদম সাজালাম। একদম উত্তরে সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক। সিঙ্গলিলা ন্যাশনাল পার্ক তোমরা যখন সন্দাকফু সাইডে যাবে তখন সিঙ্গলিলা ন্যাশনাল পার্ককে দেখতে পাবে। নেওরা ন্যাশনাল পার্কটা অনেকটা ছড়ানো। আমার যে প্রথম মানে ভিডিও হিসেবে when I was posted, তার পার্ট ছিল এই নেওরা ন্যাশনাল পার্কটা। নেওরা ন্যাশনাল পার্ক, তার পরবর্তীতে তুমি যদি বক্সা টাইগার রিজার্ভ সেটা পাবে আলিপুরদুয়ার জেলাতে। তারপর আলিপুরদুয়ার জেলাতে পাচ্ছ জলদাপাড়া ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক পাচ্ছ জলপাইগুড়ি জেলাতে, তারপরে সুন্দরবন ন্যাশনাল পার্ক।